কখনো স্মৃতির অ্যালবাম ফেলে আসা পুরনো হতে, কখনো দূর দিগন্তে এক ফোঁটা মরিচিকা, কখনো নীল আকাশ, কখনো রাতের তারা, কখনো দূর পাহাড়ে অবিরাম ঝর্ণাধারা। নমস্কার বন্ধুরা, বিজিএস এর গল্প কথার আজকে ১২তম এপিসোড। আরো একটা নতুন ভিডিও নিয়ে গল্পটা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। টপিকসটা অলরেডি চলছিল বইটার সম্বন্ধে, সৌভিকদার সম্বন্ধে, এবং এই যে এই বইটির পরিচয় আমি আপনাদের সাথে আগের দিন করলাম। এবার এটা নিয়েই আমি গল্পটা একটু আগাবো এবং এই বিষয়টা নিয়ে যতটুকু শর্টের উপরে আপনাদের সাথে শেয়ার করা যায় সেই চেষ্টা করছি এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যাই হোক, ভিডিওটা মন দিয়ে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই দেখুন। অভিজ্ঞতাও তৈরি হবে, ভালোও লাগবে। ফিল্ডটার সম্বন্ধে অনেক পুরনো জ্ঞান আপনাদের আসবে। আমার ভিডিওগুলো ফলো করলে আপনাদের জ্ঞান বাড়বে ছাড়া কমবে না, এইটুকুনি আমি ভরসা দিতে পারি। এবং পুরনো স্মৃতিগুলি জানাটা খুব প্রয়োজন, না হলে নতুন যে পথটা যে পথটা এখন চলছেন সেই পথটা অতটা সুন্দর হবে না, স্মুথলি হবে না। যদি অতীতের অভিজ্ঞতাগুলো ক্লিয়ার না থাকে তাহলে অনেক সিদ্ধান্তে ভুল হবে, ক্যালকুলেশনে ভুল হবে। এই ভুলভ্রান্তিগুলোকে একটা যতটুকু কমানো যায় সেই চেষ্টাটাই করা হচ্ছে। তা গল্পগুলো অবশ্যই দেখতে থাকুন এবং আপনাদের অভিজ্ঞতাগুলো তৈরি করুন। যাই হোক, বইটি সম্বন্ধে আমি আলোচনাটা করলাম, সৌভিকদার লেখা বইটি, তাই তো? এই বইটি আমার হাতে আসে আমি যখন মোটামুটি ধরুন পাখির জগতে বছর দুই আড়াই বছর হয়, ৬ সাল থেকে আমি পাখির জগতে প্রায় মানে বদ্রি পাখি নিয়ে প্রথম স্টার্ট করলাম। এই বইটি লেখা হয় ৭ সালে এবং বইটি লেখা হওয়ার পরেই আমার অমিতদার সাথে আলাপ হয়। অমিতদার থেকেই এই বইটির খোঁজ পাই যে এই বইটি সংগ্রহ করো, এই বইটি পড়ো, তাহলে অনেক জ্ঞানগুলি বাড়বে। এখানে আমারও অনেক ইনফরমেশন এই বইটির মধ্যে দেওয়া আছে এবং আমরা যে সমস্ত রিসার্চ গুলো করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এর উপরে বেস করেই বইটি তৈরি করা। বইটি পড়ে অভিজ্ঞতা তৈরি হবে। তো বইটি যথারীতি আমি কিনি। এই বইটি আমি কিনি কলেজ স্ট্রিট থেকে, এবং কলেজ স্ট্রিট থেকে একটি নয়, আমি একসাথে প্রায় অনেকগুলি বই আমি কিনি এবং আমার পরিচিত সার্কেলে যারাই আমার কাছে আসতো, আমার কাছেও তো একটা সময় অনেকেই মানে প্রয়োজনে বাকি সংক্রান্ত বিষয়ে জানার জন্য আসতো, তা আমি ওই বইটা তাদেরকে সাজেস্ট করতাম যে এই বইটা পড়ুন, এই বইটা পড়লে অনেক প্রশ্নের উত্তরগুলোই মিলবে, আর অতটা খুঁজতে হবে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটার মধ্যে ইনফরমেশন যা আছে যথেষ্ট আছে, আপনারা এইটার উপরে বেস করে করতে পারেন। তা বইটি আমি অনেককেই কিন্তু দিতাম। এবার ঘটনা হচ্ছে, বইটি তো আমি পড়লাম এবং বইটির থেকে যা ইনফরমেশন মোটামুটি পেলাম এবং নিজস্ব কিছু, শুধু যে বইটির ইনফরমেশন তাই নয়, নিজস্ব তো কিছু সবারই একটা বেস থাকে, সেই বেসের উপর দাঁড়িয়েই এই বার্ড ফিল্ডে রইলাম এবং আমার জার্নিটা রানিং চলতে থাকলো এইভাবে। আর আমি আগেই বলেছি যে একটা ধাক্কা খেয়েছিলাম, যে কত বড় একটা ধাক্কা আমার হয় বছর ৩-৪ মাথায় যখন গোল্ডেন ফিঞ্চের সেট আপটা করতে যাই, তখন যে সমস্যাটা তৈরি হয় এবং আমার সেট আপের অনেক পাখি নষ্ট হয়। তা এবার ঘটনাটা হচ্ছে, তারপরের থেকে কৌতূহলটা আরো বাড়ে এবং জানার প্রচেষ্টাটাও আরো বাড়ে, এবং এই বইটি অনেকটা সহযোগিতা করেছিল। এই বইটির মাধ্যমে অনেক ওষুধ বিষুধের ব্যাপার জানা গেল, অনেক রকম ইনফরমেশন গুলোই বইটির থেকে আসলো। কিন্তু যে সমস্যাটা হলো, আমি এই সৌভিকটার সাথে দেখা করার আমার একটা ভীষণ শখ তৈরি হলো যে এই মানুষটার কাছে আমাকে যেভাবেই হোক পৌঁছতে হবে। আর এই মানুষটির কাছে পৌঁছানোটা ছিল খুব কঠিন কাজ, যেটা নিয়ে আজকের গল্পটা আমি বলবো যে এই মানুষটির কাছে আমি কিভাবে পৌঁছলাম। এই মানুষটির কাছে পৌঁছানোটা খুব কঠিন কাজ ছিল তখনকার সাথে। আর তখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ এইভাবে যেরকম আজকে আপনারা প্রচার করে দেন ইউটিউবের মাধ্যমে, আজকে একটা 2 বছরের মধ্যে একটা সেট আপ করে ইউটিউবারকে ডাকেন, ইউটিউবাররা সেই ভিডিও করে করে আপনাদেরকে
লোকের সামনে নিয়ে চলে আসে। আপনার প্রোগ্রেস হবার আগেই আপনার একটা ফেমাস ব্যাপার এসে যায়। তখন এই ব্যাপারটা তো ছিল না। তখন একটা মানুষের কাছে পৌঁছানো ভীষণ কঠিন ব্যাপার ছিল। আমি না জানি ওনার অ্যাড্রেস, না জানি কিছু, শুধু নামটি রয়েছে বইটির মধ্যে যে সৌভিক ঘোষাল। ইনি হচ্ছেন মেন বইটির লেখক, নিশ্চয়ই জ্ঞানী। এবং আরেকটা বিষয় আমার ইনফরমেশন পরবর্তীকালে আসলো যে অমিতদার সাথে এই সৌভিকদার একটা দারুণ সম্পর্ক, এটাও আমি জানলাম। এবং অমিতদা আমাকে বলতো যে একটা সময় মানে যে কথাবার্তার মধ্যে যে এরকম সম্পর্ক একটা খুব ভালো সৌভিকদার সাথে রয়েছে। আর এবং অমিতদার ঘরে যে পাখিগুলো নিয়ে আসে সেটা সৌভিকদার ঘরের থেকেই আসে। যে গোল্ডিয়ান ফিঞ্চ আসলো সেটা সৌভিকদার ঘরের থেকেই প্রয়োজনে অপ্রয়োজনে মানে আদান প্রদান হয়। অমিতদার থেকে পাখি প্রয়োজন হলেও হয়তো কোনো সময় সৌভিকদা নেয়, সৌভিকদার নতুন কালেকশন সেটাও হয়তো অমিতদার ঘরে আসে। এই একটা ভালো সম্পর্ক, এই বিষয়টা আমার জানাই ছিল। কিন্তু আমি ওনার কাছে পৌঁছানোর একটা খুব মানে ইচ্ছা আমার ভেতরে ভেতরে তৈরি হলো। কিন্তু এবার পৌঁছাবো কি করে, পৌঁছানোটা কিরকম হলো দেখুন। আমি যার কাছে এই দেখুন কিভাবে ভুল ইনফরমেশন গুলো আসে দেখুন। আমি যার কাছে এই সৌভিকদার সম্বন্ধে জানতে চাইতাম যে এই মানুষটি কেমন, আমি ওনার কাছে যেতে চাই। অনেক তো জুনিয়র সিনিয়র সবার সাথে একটা আলাপ আলোচনা হতো যারা পাখির জগতের সঙ্গে লোকালের মধ্যে রয়েছে। তা তারা আমাকে এই মানুষটির সম্বন্ধে কি বলতে জানেন, বলছে তুমি যাবে, উনি তো তোমাকে ঢুকতে দেবে না। দেখুন, উনি তো তোমাকে ঢুকতেই দেবে না, উনি উনি কাউকে ঢুকতে দেয় না, বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। কেউ যদি বাড়িতে যায় বাইরেই দাঁড়িয়ে থাকে। উনি উনি নামেও না, উনি কোনো মানুষের সাথে দেখা করে না। ওনার ব্যবহার খুব বাজে, তুমি ওনার সাথে দেখা করতে পারবে না। উনি কারোর সাথে দেখা করে না। উনি শুধুমাত্র যাদের সাথে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের সাথেই উনি কথাবার্তা বলে। উনি কিন্তু কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না। তুমি ওনার সাথে দেখা করতে পারবে না, এই বেকার চেষ্টা করো না, আমাকে এইরকম বলতো। এইটার থেকে একটা অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি। কারোর সম্বন্ধে যদি কেউ আপনাকে ইনফরমেশন দেয় যে এই মানুষটি এরকম বা এই মানুষটি এই এই করছে না করছে, এই যে ইনফরমেশন ধরুন আপনাকে কেউ দিল, ধরুন আমার সম্বন্ধেই কেউ আপনাকে ইনফরমেশন দিল, আপনি হয়তো ভাবছেন আমার সাথে দেখা করতে চাইছেন, বা আমার মতন কাউকে আপনার পছন্দের হয়েছে, আপনি মনে করছেন তার সাথে দেখা করতে চাইছেন। এবার কি কাউকে হয়তো আমার সঙ্গে জিজ্ঞাসা করলেন, সে হয়তো আমার সম্বন্ধে আপনাকে 10-5টা উল্টো পাল্টা কথা বললো, যে ওনার সাথে যাবে, ওনার ব্যবহার ভালো না, উনি উল্টো পাল্টা ওষুধ দেবে, নানান রকম যেটাই হোক, যেভাবেই হোক হয়তো আপনাকে একটা ভুল ইনফরমেশন দিল। এইগুলি বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত একটা মানুষের সামনে যাচ্ছেন, একটা মানুষের সঙ্গে আপনি নিজে ডিল করছেন, নিজে অনেকে এরকম রয়েছে যে প্রচুর পরিমাণে আমাদের কোরিয়ারে মাল যায়, পোস্টে মাল যায়, কিন্তু কিছু কিছু লোক ফোন করে বলে আমি যদি আপনাকে টাকা পাঠাই, আপনি যদি আমায় মাল না পাঠান। তার মানে এই ধরনের কথাবার্তাগুলি এই বলে কি করে, এগুলি বলে কি করে? হয়তো এই কথাটা হয়তো উনি আরেকজনকেও বলে মাল পাঠাবে। এখন তো অনলাইনই সিস্টেম, এখন তো মাল নেওয়ার সিস্টেমই, দূরে দূরে দূর দূরান্ত থেকে বিভিন্ন কাস্টমার মাল নিচ্ছে। কিভাবে নিচ্ছে? সব তো অনলাইনেই। তা বলবে যে ওনার মাল মার্কেটে কোথাও পাওয়া যায় না, অনলাইনে টাকা পাঠাবে, দেখা গেল মাল দিল না। এই সমস্ত ইনফরমেশন এগুলো অনেকে স্প্রেড করে, ছড়ায়। তখনকার সময়ও কিন্তু এই কাজটা করছে। এই কাজটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বাধা সৃষ্টি করা, যাতে আপনি ওনার সাথে দেখা করতে না পারেন। ভুল ইনফরমেশন দেওয়া, আপনাকে ডিমোটিভেট করা। এই ডিমোটিভেশনটা এখনো চলছে, চলবে। এটা যতদিন এই বার্ড ফিল্ড আছে আমার মনে হয় চলবে। এবং বার্ড ফিল্ড বলে না, এই যে দেখুন যে ঘটনাটা ঘটলো কিছুদিন আগে, এই যে এত বড় একটা ঘটনা, এত বড় তোলপাড় হচ্ছে, এগুলিও তো হিংসার থেকে হচ্ছে। সব হিংসার প্রভাব। এই যে মেয়েটিকে মারা হলো, এই মেয়েটিকে যে খুন করা হলো, আমি এই প্রসঙ্গটাও এখানে তুললাম, এটা তো হিংসার থেকে। মেয়েটির উপর টার্গেট করা হয়েছে। মেয়েটি হয়তো ভালো কোনো কাজ করছিল বা ভালো কোনো ইনফরমেশন, যে মানে বাজে কোনো কাজের ইনফরমেশন মেয়েটির কাছে ছিল, মেয়েটিকে হয়তো থ্রেটিং করা হচ্ছিল, মেয়েটি হয়তো বলেছিল যে এটা বলে দেবো, কাউকে ফাঁস করে দেবো, এই সমস্ত কিছু হয়েছে, যার ফলে মেয়েটিকে একটা প্ল্যান করে মারা করা হয়েছে।
এই হিংসা সমস্ত স্টেজে রয়েছে। এই হিংসা হিংসি মানুষকে দমানোর চেষ্টা চলছে, ভালো কাজকে দমানোর চেষ্টা চলছে। সমস্ত জায়গায় এই কাজগুলো হয়ে আসছে বিগত বছর 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 ধরে। তা আমি এটা কত বছর আগেকার গল্প বলছি, তখনও দেখুন এই ধরনের জিনিসগুলি ছিল। ভালো কাজকে, এই যে বললাম না ভালো কাজের জায়গা না, ভালো কাজকে কিভাবে, এই লোকটি দেখুন এত সুন্দর একটা বই প্রকাশ করেছে, এত মানুষের উপকার করেছে, কিন্তু এই লোকটির সম্বন্ধে দেখুন প্রচার কি হচ্ছিল, যে ওনার ব্যবহার ভালো না, তুমি ওনার কাছে যাবে, যেতে পারবে না, উনি দরজা খুলবে না, উনি তোমাকে ঢুকতে দেবে না, ওনার ব্যবহার খুব বাজে, ওই ঢুকতেই দেবে না। আমরা অনেকবার গেছিলাম, আমাদের তো ঢুকতেই দেয়নি। এইভাবে আমাকে বেশ কয়েক ধরুন বছর দুয়েক আমি আর মানে এই এনার সঙ্গে দেখা করব করব ভাবছি, কিন্তু করতে পারছি না। এরকম একটা কন্ডিশনের মধ্যেই রয়েছি। আমি কাজ করছি, পাখি করছি, সবই হচ্ছে, পাখি প্রোডাকশন হচ্ছে, পাখি ব্রিডিং হচ্ছে, বাচ্চা বিক্রি করছি, সবই হচ্ছে, কিন্তু আমার যে একটা মনে মনে যে এই 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 মানুষটার সাক্ষাৎ আমি পাবো, এই কিভাবে এনার কাছে যাবো, আমার একটা মনে মনে একটা ভীষণ ইস্যু, ওনাকে দেখার খুব একটা আগ্রহ ভিতরে রয়েই গেল। এবার ওনার যেহেতু নাম্বার নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই, কোনো কিছু নেই, এবার কিভাবে আমি ওনার সাথে যোগাযোগ, ওই যে ঘটনাটা ঘটলো, ওই যে পাখিগুলো মারলো, তারপরে আমার ভেতরে জিদ চেপে গেল যে যেভাবেই হোক আমি ওনার কাছে যাব। ওনার কাছে গেলে হয়তো, কারণ আমি এখান থেকে আর লোকাল থেকে কোনো মানে হেল্প পাবার ব্যাপারটা আমি আর আশা করলাম না। পাবো কি পাবো না সেটা জানি না, কিন্তু আমি কাউকে ভরসা করতে পারলাম না। আমি আর কারোর কাছে থেকে কিছু জিজ্ঞাসা করবো বা কারোর থেকে কিছু, আমার মানে আমি একটুখানি নিজেকে সেপারেট করলাম ওই খলনায়কের ব্যাপারটার পর, যে গল্পটা বলেছিলাম, তারপর নিজেকে সেপারেট করলাম, নিজের মতো নিজে করতাম। কিন্তু আমি তো সম্পূর্ণ যে জেনে উঠতে পেরেছি তা তো নয়, আমিও একটা জুনিয়র বিডার হিসাবেই তখন মার্কেটে রয়েছি। তা আমার তো জানার শেষ নেই। এবার জানার জন্য আমার আরো তো কিছু মানুষের সাথে আমার কথাবার্তা বলার প্রয়োজন। তা তার মধ্যে তখনকার সময় এই মানুষটার উপরে কোনো মানুষ আমার মনে হয় না ছিল বলে, কারণ আমি এই মানুষটার সাক্ষাৎ পেয়েছি। আমি এইরকম অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা শুধু থাকলে হবে না, সেটা শেয়ার করার মানসিকতা আমি এখন বর্তমানে আর কারোর মধ্যে দেখি না। তো এই মানুষটার সাথে আমি কিভাবে যোগাযোগ করলাম দেখুন। তা এর মধ্যে নাম্বার শুধু রয়েছে হচ্ছে দীপক দে, এই যে পাবলিশার, যেখান থেকে পাবলিশ হয়েছে সেইখানকারই শুধু নাম্বারটা এই বইটির মধ্যে রয়েছে। সেটা ল্যান্ড নাম্বার ছিল তখনকার সময়, একটা ল্যান্ড নাম্বার, হ্যাঁ ল্যান্ড নাম্বার, এই ল্যান্ড নাম্বারটা ছিল। এটা দীপকদের যে প্রকাশক যে দীপকদের, সেইখানকার ল্যান্ড নাম্বার এইখানে ছিল। তা আমার কাছে আর কোনো অপশন নেই, আমি এই ল্যান্ড নাম্বারে বিকালবেলা করে ফোন করলাম, এই ল্যান্ড নাম্বারটাতে ফোন করলে আমি ধরলো, তখন বোধহয় সাপোজ দীপক দাই ধরেছে, দীপক দে, উনি তখন কিন্তু উনি মার্কেটে এই বইয়ের প্রকাশক এই হিসাবে ওনার পরিচিতি ছিল। তখন কিন্তু একজন যে বড় বিডার বা কিছু এইরকম ব্যাপারটা তার মধ্যে ছিল না। হয়তো পাখি পুষতো, পাখি হয়তো অল্প কিছু বিস্তর হয়তো ছিল, কিন্তু মানে বিশাল যে একটা ব্যাপ্তি সেই ব্যাপারটা ছিল না। কিন্তু ওনার নামটা ছিল, যেহেতু উনি বইটা প্রকাশ করেছে, এই ব্যবসার ব্যাপারটা, ওনার বইটা ওনার মাধ্যমেই পুরো মার্কেটে বইয়ের বিজনেসটা যে হচ্ছে টোটাল ওনার মাধ্যমেই কিন্তু বইটি মার্কেটিং হচ্ছে। তা ওনাকে ফোন করতে খুব ভালো ব্যবহার করলো, আমার সাথে কথা বললো। তা আমি তখন বললাম যে আমি স্যার বলেই বললাম, স্যার আমি সৌভিকদের সাথে দেখা করতে চাই, আপনাদের যে নেশায় ও পেশায় খাঁচার পাখি, তো এখানে যে সৌভিক ঘোষাল যিনি রাইটার আছেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। তো কিভাবে আমি করা যায়, দেখুন তখন কত কঠিন ব্যাপার ছিল, এখনকার মতন এত সহজ ব্যাপার ছিল না। তখন উনি বলল ঠিক আছে। উনি তো, ওনার সাথে আমি একটু কথা বলে নি, তুমি কোথার থেকে বলছো? আমি তো বললাম যে এরকম নিমতার থেকে বলছি, আমার নাম বিশ্বজিৎ, আমি গোল্ডিয়ান ফিঞ্চ করছি, তা ওনার সাথে আমি একটু ডিরেক্ট সাক্ষাৎ করতে চাই। বলছে ঠিক আছে, তুমি কালকে আমায় আবার কল করো, আমি ওনার সাথে একটু কথা বলে নিই, কথা বলে নিয়ে আমি তোমাকে কালকে কনফার্ম করব, কালকে তুমি আরেকবার কল করো। আমি আবার পরের দিন আবার কল করলাম, বলে ঠিক আছে আমি কথা বলেছি, তুমি 7টার পরে কল করবে, সন্ধ্যে 7টার আগে কল করবে না। উনি নাম্বার দিল একটা, এই নাম্বারে কল করবে, সন্ধ্যে 7টার পর উনি ধরবে, সন্ধ্যে 7টার আগে কিন্তু কল করবে না, উনি পাখির ঘরে কাজের মধ্যে থাকে, তখন কিন্তু উনি
কলটা অ্যাকসেপ্ট করবে না। আমি আর দেরি না করে ফোন নাম্বারটা পেলাম, ওই দিনই আমি সন্ধ্যা 7টার পরে কল করলাম। ভয়েসটাই অন্যরকম ছিল, মানে এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়। একটা মানুষ, কি কি সুন্দর একটা মানুষ পাখির জগতে ছিলেন। ভারী ভারী একটা ভয়েস, ভারী ভারী গলা। আহ, তা আমি, খুব সুন্দর কথাবার্তা দারুণ, খুবই ভালো। আহ, তা আমি বললাম, স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই, আহ, কিভাবে দেখা করা যায়? উনি প্রথমেই আমায় বলল, আমি পাখির ফার্মে কিন্তু কাউকে অ্যালাউ করি না, আমি পাখির ফার্মে কাউকে ঢুকতে দিই না। আহ, পাখি কিন্তু তুমি যদি আমার কাছে আসো পাখি কিন্তু দেখতে পারবে না, আমার পাখির ফার্ম কিন্তু আমি কাউকে দেখাই না, ভিজিট করাই না, আমার পাখির ফার্মে আমি কাউকে ঢুকতে দিই না। তাহলে আমি তো পাখির ফার্ম দেখার জন্য আপনার কাছে যাবো না। আর তখনকার সময় এই পাখির ফার্ম দেখার একটা বিশাল ভীষণ একটা ব্যাপার ছিল। তখন আমার বাড়িতেও অনেকে পাখির এরকম ফার্ম দেখার জন্যই শুধু ভিজিট করার জন্য আসতো। তা তখন আমরাও, ওই ঘটনার পরে আমি আর ফার্মে কাউকে নিতাম না। যতটা পারতাম আমি অ্যাভয়েড করতাম, ওই যে ঘটনাটা ঘটলো তারপরের থেকে। এবার আমি বললাম যে স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই, পার্টিকুলার আমি আপনার সাথে মিট করতে চাই, আপনার সাথে একটা সিটিং করতে চাই, আপনার সাথে বেশ কিছু কথাবার্তা আছে, আমি আপনার সাথে আহ, কথা বলতে চাই। এটা কিভাবে বলা যায় এবং কিভাবে আমি যাব, কি আপনি সেটা আমাকে ব্যবস্থা করুন। বলে আমি 7টার পর, সন্ধ্যা 6টার পর ফ্রি হই, সন্ধ্যা 6টার পরে তুমি আসো। আহ, আমাকে বৃহস্পতিবার আমাকে টাইম দিলেন, যে তুমি বৃহস্পতিবার করে আসো, সন্ধ্যা 6টার সময়। আমি কিন্তু পাখির ঘরে নেবো না, কিন্তু আমার সাথে তুমি কথা বলতে পারবে, আসো। এই বলে এক বৃহস্পতিবার আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথাবার্তা বলে ওনার সাথে দেখা করতে যাই বৃহস্পতিবার, কোনো এক বৃহস্পতিবার। উম, ওনার বাড়িটা ছিল হেদুয়ায়। হেদুয়ায় ওনার বাড়ি, ওনার ডাক নাম ছিল হচ্ছে সৌভিক দাস। কি যেন ডাক নামটা, ডাক নামটা ভুলে গেলাম। যাই হোক, মনে পড়লে আবার পরে বলবো, ভুলে যাচ্ছি। ডাক নাম একটা ছিল ওনার, পাড়ায় যেন কি নামে একটা চিনতো। ওই পাড়ায় গিয়ে ওই নামটা বললে, সৌভিক ঘোষাল বললে অনেক চিনতো না, কিন্তু ওই নামটা বললে চিনতে, কি যেন নামটা ভুলে যাচ্ছে। যাই হোক, এবার ওই নামটা গিয়ে বলাতে বাড়ি দেখিয়ে দিল, ওরকমই পুরনো বাড়ি, মানে কলকাতা শহরের বাড়ি যেরকম হয় সেরকমই। এবার গেলাম, যাওয়ার পরে ওনারই বোধহয় কাজের মেয়ে বা কিছু হবে, দরজা খুলে আমাকে একটা অফিস ঘর মতন, মানে মিটার ঘরের সাথেই ওনার একটা টেবিল পাতা, নিচের একদম নিচে টেবিল পাতা, ওনার কিছু বইপত্র আছে, উনি বোধহয় টিউশনি ফিউশনি করতেন, এরকম কিছু ওই বইপত্র ওখানে রাখা রয়েছে, একটা টেবিল চেয়ার, একটা পাখা, বাস ওই দিয়ে আমাকে বসতে বলা হলো। আমি বসলাম, মোটামুটি 10 মিনিট আমাকে বসে থাকতে হলো। 10 মিনিট পর ওই দেবতার মতন মানুষটি আসলেন সামনে। সত্যি, মানে আমি স্বীকার করছি এই জিনিসগুলো, কেননা আমার খুব ভালো লাগছে যে ওই ওই মুহূর্তগুলি, কেননা আমার ওই অতদিনের একটা শখ যে ওনার সাথে আমি দেখা করব, এবং উনি উম, আসলেন, এসে আমার নমস্কার করলেন, এরকম, নমস্কার, আমি আমি সৌভিক ঘোষাল। এই ব্যাপারগুলি মনে হয় আর পাখির জগতে কোনোদিনও আসবে না, ফিরে আসবে না। এই যে একটা পার্সোনালিটি তৈরি হওয়া, এই পার্সোনালিটির একটা ভ্যালু দেওয়া, আমি যে ভ্যালুটা ওনাকে দিয়েছিলাম, এবং আমার মতন অনেকেই ওনাকে ওই সময় ভ্যালু দিয়েছিল, এই ভ্যালুগুলি মনে হয় এখন আর কেউ পাবে না। এখন যদি এখন ভালো কাজ আমি নিজে দেখছি, আমি পরবর্তীকালে ওনাকে অনুসরণ করে, ওনা ওনাকে অনুসরণ করে চলেছি। আমি চেয়েছি যে আরো কিছু ডেভেলপ কিছু দিতে, এবং কেন দিতে চেয়েছি, ওনার সাথে অনেক গল্প গুজব গুলো হয়েছে, সেগুলো শেয়ার করব। ওনার সাথে আমার সাক্ষাৎ একটা নয়, আমি 3খানা সিট আপ ওনার সাথে আমার হয়েছিল, বৈঠক হয়েছিল, এবং অনেকটা টাইম আমাকে উনি দিয়ে গল্প গুজব হয়েছিল, এবং ফার্ম ভিজিটও আমি ওনার করেছিলাম। উনি যে বলতো যে কাউকে ঢুকতে দেয় না, ফার্ম ভিজিটও ওনার আমাকে নিয়ে গেছিল, এবং আমার বলায় নয়, উনি স্বেচ্ছায়। আমার মধ্যে কি দেখেছিল বা কি কি পছন্দ আমাকে করেছিল জানি না, বা আমার সাথে কোনো খারাপ সম্পর্ক ওনার সঙ্গে তৈরি হলো না, দারুণ একটা সম্পর্ক তৈরি হলো একদিনের মধ্যেই।
নাম্বার দিলেন। আমার সে প্রথম বৈঠকের কিছু গল্পগুজব আমি পরের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব, যে ওই দিন মোটামুটি কি কথাবার্তাগুলো হলো সিটাবে। ওই আমার প্রথম সাক্ষাৎ, এই সৌভিক ঘোষালদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো। উনি আমার এরকম নমস্কার করে বললেন, আমি সৌভিক ঘোষাল, বলুন কি কি ব্যাপার, কিসের জন্য? মানে কিসের জন্য না, আপনার সাথে অনেক দিনের আহ, ইচ্ছা ছিল আপনার সাথে একটা দেখা করব, আপনার সাক্ষাৎ করব, তাই আপনার কাছে আসা। উনি বসলেন অপোজিট সাইডে, টেবিলের অপোজিট সাইডে উনি বসলেন। একটা নর্মাল ফাইবারের টেবিল, কোনো ঝিকঝাক না, কিছু না, নর্মাল একটা ঘর, সাধারণ একটা ঘর, সিম্পল একটা পাখা চলছে, বাস এইটুকু। এই হলো প্রথম সাক্ষাৎ সৌভিক দেবদার সাথে হলো আমার। নেক্সট ভিডিওটাতে আমি গল্প গুজব গুলো একটু শেয়ার করব, যে কি কি সেটআপ, কি কি মানে সেটআপে কি কি কথাবার্তা গুলো হলো। হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় সেটআপে কি কি গল্প হলো আমি একবারই বলার চেষ্টা করব, কেননা ভিডিও বেশি লং করব না। এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে। মানে এই দিনগুলি আর কি দিন ছিল, আর এখন কি দিন এসছে। মানে এখন শুধু স্বার্থের, এখন কারোর কাছে গেলেও সম্পর্কটা পুরোপুরি স্বার্থের। একেবারে প্রয়োজনের, প্রয়োজন মিটে গেলে আর কেউ কাউকে সম্মান দেওয়া বা রেসপেক্ট করা বা কাউকে কৃতজ্ঞতা স্বীকার করা, এই বিষয়গুলি এখন প্রয়োজনটুকু, যতটুকু প্রয়োজন মিটে গেলেই বাস শেষ। এবং এই মানুষটার সাথেও সেম জিনিসই ঘটেছিল। এই যে মানুষটার কথা বলছি আমি, এই মানুষটার সাথেও একই রকম ঘটনাই ঘটেছিল। এই গল্পের পরবর্তী যখন গল্পগুলো বলবো, এই গল্পের মধ্যে আমি সব শেয়ার করতে চলেছি। এই মানুষটি এতখানি অবদান ওই সময়কার ইসেতে দিয়েছে, এবং কেন উনি এই বইটিকে ব্যবসা ভিত্তিক ভাবে করেছে, সমস্ত গল্পগুজব গুলো হয়েছে আমার সাথে, সেগুলো আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। সৌভিকদের সাথে আলাপ হলো, এই গল্পটা শেয়ার করলাম। সামনের দিন কি অভিজ্ঞতা ফার্স্ট ওনার সাথে গল্পগুজব গুলো হলো, তার থেকে কি ইনফরমেশন গুলো আসলো, এগুলো নিয়ে একটা গল্প সামনের দিন শেয়ার করব। আজকের মতন এইটুকুনি। শুভরাত্রি, ভালো থাকবেন, গুড নাইট।